জায়ান, তুমি যদি তোমার বোনকে বাঁচাতে চাও তাহলে তোমার এই টাকাটা খুবই প্রয়োজন। তুমি কি এখন আমাকে বিয়ে করবে নাকি তোমার বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিবে? প্লিজ ম্যাডাম, আমাকে আপনি 25 লক্ষ টাকা ধার দেন। আমি আপনার এখানে সারা জীবন গোলামি কাটতে রাজি আছি, কিন্তু আপনার মতো বয়স্ক মহিলাকে বিয়ে করার একদম ইচ্ছা নেই আমার। আপনি যদি বলেন আপনার বাড়িতে সকল কাজ করে দেওয়ার জন্য, তাহলে আমি আপনার বাড়িতে সকল কাজ করে দিব। প্লিজ ম্যাম, আমার বোনকে বাঁচাতে হলে 25 লক্ষ টাকা লাগবে। ডাক্তার বলেছে আগামী 3 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারি তাহলে আমি আমার বোনকে বাঁচাতে পারবো না। অপারেশন না হলে আমি আমার বোনকে বাঁচাতে পারবো না, ডাক্তার বলে দিয়েছে। এটার জন্যই তো বললাম তুমি আমাকে এখন বিয়ে করো এবং আজকে রাতে আমার সাথে থাকবে। কালকে সকালে তোমাকে আমি 25 লক্ষ টাকা দিয়ে দিব। তবে একটা কথা মনে রাখবে, বিয়ে যেহেতু করবে, অন্য মেয়ের দিকে নজর দিতে পারবে না। ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করেন, আমার বয়স মাত্র 16 বছর। আমি আপনাকে যদি বিয়ে করি তাহলে সমাজের মানুষ কি বলবে, এমনকি অফিসে যদি সবাই জানতে পারে তখন তারা কি বলবে? প্লিজ ম্যাডাম, আমাকে টাকাটা ধার দেন। তোমাকে যেটা বলেছি সেটা যদি করতে পারো তাহলে করো, আর যদি না করতে পারো তাহলে তোমাকে তো আর জোরাজুরি করে লাভ নেই। শেষবারের মতো বলতেছি, তুমি আজকে রাতে ভেবে নাও। রাতে তো ডিউটি করবে, সারা রাত ভেবে চিনতে সকালে যাওয়ার সময় আমাকে জানিয়ে দিবে। জায়ান চুপ করে রইল। আসলে তার বোনের হাটে একটা ছিদ্র আছে। ওই ছিদ্র অপারেশন করতে হলে 25 লক্ষ টাকার প্রয়োজন। এই টাকার জন্য জায়ান সব কিছু করতে পারে। জায়ান বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর জারিফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে আজকেই বিয়ে করব, তবে কালকে সকালে আমাকে 25 লক্ষ টাকা দিয়ে দিতে হবে। ঠিক আছে, চলো তাহলে কাজী অফিসে। আর আজকে রাতে তুমি আমাদের বাড়িতে থাকবে। আপনাদের বাড়িতে যদি থাকি তাহলে আপনার আব্বু আম্মু কি বলবে? তাদেরকে নিয়ে তুমি চিন্তা করতেছো কেন? তোমার একদম চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চলো এখন কাজী অফিসে। জারিফা জায়ানকে নিয়ে চলে আসলো কাজী অফিসে। জায়ান আর জারিফা বসে আছে চেয়ারে। এমন সময় কাজী সাহেব জারিফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। মিস জারিফা, ছেলেটার বয়স তো মাত্র 16 বছর। আপনি ছেলেটাকে বিয়ে করবেন কি করে? 20 বছর প্লাস না হলে তো আমি এই বিয়েটা করিয়ে দিতে পারবো না। জারিফা মুচকি একটা হাসি দিয়ে টেবিলের উপরে 1 লক্ষ টাকা রেখে দিতেই কাজী সাহেব বলতে লাগলো। বিয়ে হয়ে যাবে, চিন্তা করো না। আর তোমার সাক্ষী কোথায়? তোমার সাক্ষীকে ডাক দাও। আর ছেলের সাক্ষী কোথায়? তাকেদেরও ডাক দাও। ছেলের সাক্ষী আসতে পারবে না, ছেলের সাক্ষী সবাই হসপিটালে। আপনি বিয়ে পড়াতে থাকেন, কিছুক্ষণের মধ্যে আমার আব্বু আম্মু চলে আসবে। কাজী সাহেব সবকিছু লেখা শেষ করতেই কাজের কেবিনের ভেতরে প্রবেশ করলো জারিফার আব্বু আম্মু এবং জারিফার কয়েকজন বান্ধবী। জারিফার সাথে জায়ানকে দেখে জারিফার আব্বু বলতে লাগলো। জারিফা, তুই কি জায়ানকে বিয়ে করতে চাইছিস? ছেলেটা কিন্তু একদম ছোট, মাত্র 15 থেকে 16 বছর বয়স হবে। তুই একবার ভেবে চিনতে এরপরে সামনের দিকে এগিয়ে যা। হ্যাঁ আব্বু, আমি অনেক চিন্তা ভাবনা করে এরপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জায়ান সত্যি করে বলবে, তুমি এই বিয়েতে রাজি আছো নাকি রাজি নেই? জায়ান চোখ দুইটা বন্ধ করতে তার বোনের ফুটফুটে মুখটা ভেসে উঠল। দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে জায়ান জারিফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, আর আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। তাহলে সব কিছু ঠিকঠাক আছে। কাজী সাহেব, বিয়ে পড়ান। কাজে জায়ান আর জারিফার বিয়েটা পড়িয়ে দিল। বিয়ে পড়ানো শেষ হতে জারিফা জায়ানকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। জারিফার সকল কাজিন এবং বান্ধবীরা বসে আছে জারিফার রুমে। এদিকে জায়ান তাদের সবার মাঝখানে বসে আছে। এমন সময় জারিফার বান্ধবী লাইলা বলতে লাগলো। দুলা ভাই, আমার বান্ধবীর বয়স কিন্তু অনেক, সব ভেবে চিন্তে বিয়ে করছেন তো নাকি টাকার লোভে বিয়ে করছেন? আপনাদের মতো ছেলেদের তো আবার টাকার লোভ। কথাটা শেষ করে লাইলা হেসে দিল। এদিকে জায়ান মাথাটা নিচু করে চোখটা বন্ধ করে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে লাইলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আপনার যদি মনে হয় আমি আপনার বান্ধবীর এই সব টাকা দেখে বিয়ে করেছি তাহলে ধরে নেন আমি এটাই করেছি। সো এখন আপনাদের আড্ডা দেওয়া যদি শেষ হয়ে থাকে তাহলে আমাকে একটু একা থাকতে দেন। আমি একটু একা থাকতে চাই। জায়ানের কথা শুনে সবাই চলে গেল নিচে। এদিকে জায়ান দরজাটা হালকা চাপিয়ে দিয়ে শার্টের 2-3টা বোতাম খুলে ফ্যানের হাওয়া খেতে লাগলো আর মনে মনে বলতে লাগলো। সব সময়
সব পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। যাই হোক, ওরা যেহেতু বলেই দিয়েছে টাকার লোভে বিয়ে করেছি আমি, তাহলে এটাই মনে করি আমি। জান মনে মনে এসব কথাবার্তা বলতেছে এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো জারিফা। জানের বুকের দিকে তাকিয়ে দেখে হালকা হালকা পশম উঠতেছে। এটা দেখে জারিফা আস্তে আস্তে করে চলে আসলো জানের কাছে। জানের বুকে হাত রাখতে জান চোখ খুলে তাড়াতাড়ি করে কিছুটা দূরে সরে গেল আর বলতে লাগলো, আপনি ঘরের ভিতরে এসেছেন, একবার ডাক দিবেন না আমাকে? আর আপনি এটা কি করতে চাচ্ছিলেন? আমার বুকে হাত দিচ্ছিলেন কেন? তোমার ওই ছোট্ট ছোট্ট পশম এবং বুক আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমার বুকে হাত দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো সরে গেলে, আর এখন তো আমার অধিকার আছে, তাই আমি হাত দিতেই পারি। হ্যাঁ, অধিকার তো আছে। জান আরো কিছু বলতে যাবে এমন সময় তার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে হাতে নিতেই দেখতে পেল তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আম্মু বলতে লাগলো, জান বাবা, তুই কোথায় আছিস? হাসপাতালে একটু আসতে পারবি? তোর বোন তোকে দেখতে চাইতেছে। 25 লক্ষ টাকা তো আর জোগাড় করতে পারবো না আমরা। তোর বোন তোর কাছে থাকতে চাইতেছে। আম্মু, 25 লক্ষ টাকা জোগাড় হয়ে গেছে, কালকে সকালে আমি নিয়ে আসবো। আর এখন তো সন্ধ্যা হয়ে এসেছে, আমি অফিসে এখনও কাজ করতেছি, আজকে সারা রাত কাজ করতে হবে। কালকে সকাল 10টার মধ্যে আমি 25 লক্ষ টাকা নিয়ে হাসপাতালে হাজির হব। তুমি ডাক্তারকে বলে দিও সব কিছু রেডি করতে। তুই এত টাকা কোথায় থেকে জোগাড় করলি? যেখানে আমরা আমাদের বাড়ি ঘর বিক্রি করেও 25 লক্ষ টাকা জোগাড় করতে পারি নাই, সেখানে তুই ছোট্ট মানুষে 25 লক্ষ টাকা কিভাবে জোগাড় করলি? এত কিছু জানার দরকার নেই তোমাদের, এখন ফোন রাখলাম, কাজ করতেছি, কালকে সকালে আমি হাসপাতালে আসবো। এই বলে জান কলটা কেটে দিয়ে সামনের দিকে তাকাতে দেখতে পেল জারিফা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কালো একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করা সবকিছু। জান জারিফার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এটা দেখে জারিফা জানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার জায়ান, এভাবে তাকিয়ে কি দেখতেছো? কি আর দেখবো, আপনাকে দেখতেছি। আপনার বয়স বেশি হলেও আপনাকে কালো শাড়িতে অনেক সুন্দর লাগতেছে, সাথে ম্যাচিং করা সবকিছু বেশ ভালোই মানিয়েছে। তবে কপালে যদি কালো একটা টিপ থাকতো তাহলে আরো বেশি সুন্দর দেখাতো। জারিফা আয়নার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে সত্যি যদি কপালে একটা কালো টিপ থাকতো তাহলে আরো বেশি সুন্দর দেখাতো। জারিফা ডয়ের ভিতর থেকে একটা কালো টিপ নিয়ে পরে নিল কপালে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর জারিফা জায়নের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এখন সবকিছু ঠিকঠাক আছে তো? আর কোনো কিছু কোথাও দিতে হবে নাকি? না, আর কোনো কিছুর প্রয়োজন নেই, এতেই চলবে। এ বলে জায়ন খাট থেকে উঠে চলে আসলো জারিফার কাছে। জায়ন তার ডান হাতটা জারিফার পেটে বুলাতে লাগলো। এইদিকে জারিফা চোখ বন্ধ করে জায়নের স্পর্শ অনুভব করতেছে। জায়ন সেই জারিফার ঠোঁটে কিস করতে যাবে এমন সময় হঠাৎ করে জারিফা জায়নকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজে কিছুটা স্বাভাবিক হয়ে বলতে লাগলো, খুব বেশি কাছে চলে এসেছিলে। যাই হোক, কি খাবে বলো, তোমার জন্য কি নিয়ে আসবো? শত হলেও তুমি আমার পিচ্চি জামাই। জায়ন জারিফাকে কোনো উত্তর দিতেছে না। এটা দেখে জারিফা আস্তে আস্তে চলে আসলো জায়নের কাছে। জায়নের গালে টিপ দিয়ে ধরে বলতে লাগলো, এই যে মিস্টার জায়ান, কি খাবেন সেটা বলেন। অনেকক্ষণ হয়েছে এখানে বসে আছেন, আপনার জন্য কি নিয়ে আসবো? কিছুই আনার প্রয়োজন নেই, আপনি এখানে থাকেন। আপনার ওই গোলাপি ঠোঁট জোড়া আমাকে খুব কাছে টানতেছে, একটু দিবেন কি ওই গোলাপি ঠোঁট জোড়ার স্বাদ নিতে? এখন এসব কোনো কিছুই হবে না, চুপচাপ এখানে বসে থাকো, আমি এখন নিচে গেলাম। এই বলে জারিফা চলে গেল নিচে। এইদিকে জায়ন বিছানায় শুয়ে আছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে জায়ন চলে আসলো রুমে, চুপচাপ এক জায়গায় বসে আছে। বেশ কিছুক্ষণ পর জারিফার রুমের ভিতরে এসে দরজাটা লাগিয়ে দিয়ে ডয়ের ভিতর থেকে সাদা একটা নাইট ড্রেস বের করে পরে চলে আসলো জায়নের কাছে। জায়নের একপাশে শুয়ে আছে জারিফা। এদিকে জায়ন জারিফার দিকে হাঁ করে তাকিয়ে আছে। জায়নের এরকম ভাবে তাকিয়ে থাকা দেখে জারিফা বলতে লাগলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু করতে ইচ্ছে করতেছে নাকি? এইরকম ভাবে যদি কোনো মেয়ে কাছে আসে তাহলে কার কিছু করতে মন চাইবে না বলেন? আমি আপনার ওই ঠোঁটের স্বাদ গ্রহণ করতে চাই, দিবেন কি আপনার ওই ঠোঁটের স্বাদ গ্রহণ করতে? একদম না, আমি যতক্ষণ অনুমতি না দিব ততক্ষণ কিছুই করতে পারবেন। এখন তাড়াতাড়ি ঘুমান, রাত অনেক হয়েছে।
জায়ান জারিফার কথা শুনে শুয়ে পড়ল জারিফার পাশে। এইদিকে জারিফা জায়ানের দিকে এক নজরে তাকিয়ে আছে, কিছুই বলতেছে না। এমন সময় জায়ান আবারও উঠে তার শার্ট খুলে এক সাইডে রেখে জারিফার দিকে তাকাতে দেখতে পেল জারিফা তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে জায়ান বলতে লাগলো, আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবেন না। আমাকে যেহেতু স্পর্শ করতে দেন নাই আপনাকে, ঠিক তেমনি আপনিও আমাকে স্পর্শ করতে পারবেন না। অবশ্যই পারবো, যদি তোমার টাকা নেওয়ার দরকার পড়ে তাহলে আমার যা ইচ্ছা মন চায় আমি তাই করতে পারবো তোমার সাথে। সো বি কেয়ারফুল, তাড়াতাড়ি ঘুমাও। জায়ান জারিফার মুখের দিকে তাকিয়ে তার মুখটা কালো করে ফেলল। জারিফা বেশ কিছুটা বুঝতে পারলো জায়ানের মন খারাপ হয়ে গেছে। এটা দেখে জারিফা বলতে লাগলো, মন খারাপ করার দরকার নেই, আমি তো তোমাকে এমনিই বলেছি। এইদিকে আসো, আমি তোমাকে আমার বুকের মাঝে নিয়ে ঘুমাবো। এই বলে জারিফা জায়ানকে তার বুকের মাঝে নিয়ে শুয়ে পড়ল। এদিকে জায়ানের চোখে ঘুম নেই, সে জারিফার শরীরে অন্যরকম ঘ্রাণ নিতেছে, বারবার নিঃশ্বাস নিতেছে আর ঘ্রাণ ছাড়তেছে। হঠাৎ করে জায়ান জারিফাকে শক্ত করে জড়িয়ে ধরতেই জারিফা চমকে উঠল। জায়ানকে ছাড়তে যাবে এমন সময় জায়ান বলতে লাগলো, প্লিজ আমার হাত সরিয়ে দিবেন না। আমি আপনার কাছে অন্যরকম একটা শান্তি খুঁজে পাইতেছি, প্লিজ এমনটা করবেন না। জায়ানের মুখে এমন কথা শুনে জারিফা আর কিছু বলল না। সেও জায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। রাত প্রায় 2:45। এমন সময় জায়ানের ঘুমটা ভেঙে যেতে দেখতে পেল তার শরীর একটা কাঁপও নেই। এটা দেখে জায়ান তাড়াতাড়ি করে উঠে যেতে যাবে এমন সময় জারিফা বলতে লাগলো, ওঠার প্রয়োজন নেই, তুমি বারবার শুধু এই দিক দিক করছিলে। আমি বুঝতে পারছিলাম তুমি রাতের বেলা হয়তো ছোট পেন পরে অভ্যস্ত, তাই আমি তোমার প্যান্ট খুলে ফেলেছি। তার মানে আপনি আমার সব কিছু দেখে ফেলেছেন, এটা কিন্তু একদম ঠিক করলেন না। এখন যদি আমি আপনার সব কিছু দেখতে চাই তখন আপনি কি বাধা দিবেন নাকি? অবশ্যই বাধা দিব, আমি তো আর ইচ্ছে করে দেখতে চাই নাই। তুমি আমাকে বিরক্ত করছিলে, তাই তো আমি এরকম করতে হয়েছে। আপনি আমার সব কিছু দেখে ফেলেছেন, এখন আমিও আপনার সব কিছু দেখব। নিজের ইচ্ছায় সব কিছু করবেন নাকি আমাকে কিছু করতে হবে? পিচ্চি, একদম চুপ। যেভাবে শুয়েছিলে ওইভাবেই শুয়ে থাকো। যদি বেশি এইদিক ওইদিক করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ হবে শুনি? এটা বলে জায়ান জারিফার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে ফেল। প্রায় 5 মিনিট এইভাবে থাকার পর ছেড়ে দিয়ে বলতে লাগলো, ইস, আগে যদি জানতাম এত মিষ্টি, তাহলে তো আরো আগে এই রকম করতাম। জারিফা আবার কিছু বলতে যাবে এমন সময় জায়ান জারিফার ঠোঁট জোড়া আবার কামড়ে ধরে চুষতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর জায়ান আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে জারিফার গলায় ঘাড়ে চুমু দিতে লাগলো। জারিফা একদম বাধা দিতেছে না, জারিফার খুব ভালো লাগতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর জায়ান যে জারিফার সাথে যেই কিছু করতে যাবে তখনই জারিফা বলে উঠল, জায়ান, এটা এখন করা একদমই ঠিক হবে না, কারণ তুমি এখন আমার থেকে অনেক ছোট। তুমি আগে বড় হও, 20 বছর প্লাস হোক, তারপর না হয় করলে। কিন্তু আমার তো এখনই লাগবে। আমার এখন অনেক ইচ্ছা করতেছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না। না পারলেও পারতে হবে। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, অনেক কিছু করে ফেলেছো। জান জারিফার কথা মতো চলে আসলো ওয়াশরুমে। জারিফার সাথে আর কিছুই করলো না। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে জারিফা আগের মতো শুয়ে আছে, চোখ বন্ধ করে। এটা দেখে জায়ান বলতে লাগলো, কি ব্যাপার, এইভাবে শুয়ে আছেন কেন? আমার কেমন যেন অন্যরকম কেমন লাগতেছে, মনে হইতেছে তোমাকে খুব কাছে পাইতে। ও আচ্ছা, আপনি তো আমাকে সরিয়ে দিয়েছেন। সরিয়ে না দিলে তো এতক্ষণ খুব কাছে পাইতেন। যাই হোক, ফ্রেশ হয়ে আসেন, ভালো লাগবে। জারিফা চলে গেল ওয়াশরুমে। ঝর্ণাটা ছেড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। প্রায় 15 মিনিট শাওয়ার নেওয়ার পর ড্রেস চেঞ্জ করে চলে আসলো বাইরে। ঘড়ির দিকে তাকাতে দেখতে পেল 5:45। সকাল হয়ে গেছে, ভোরের আলো দেখা যাচ্ছে। জারিফা জায়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জায়ান, তুমি তো কিছুক্ষণ পর চলে যাবে, আমি তো অফিসের কাজে আবার ব্যস্ত হয়ে পড়বো। তুমি কি কয়েকদিনের ছুটি নিবে নাকি অফিসে এসে কাজ করবে? আমি শিওর দিয়ে বলতে পারতেছি না। যদি ডাক্তার বলে ছুটি নেওয়ার জন্য তাহলে ছুটি নিতে হবে। আগে হাসপাতালে যাই, এরপরে বোঝা যাবে ডাক্তার কি বলে। আর আপনাকে অনেক ধন্যবাদ 25 লক্ষ টাকা দেওয়ার জন্য। খুব শীঘ্রই আপনার টাকা পরিশোধ করে দিব, আস্তে আস্তে কাজ করে। টাকা পরিশোধ করার দরকার নেই, এই টাকা আমার ইনকামের টাকা। এই টাকার উপরে তোমার হক আছে। যদি আরো টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, আমি তোমাকে আরো টাকা দিব।
আর টাকার প্রয়োজন নেই, যতটুকু দিয়েছেন ততটুকুতেই হয়ে যাবে। জায়ান জারিফার সাথে এসব কথাবার্তা বলতেছে। এদিকে জারিফা বারবার জায়ানের ঠোঁটের দিকে তাকাচ্ছে। জারিফাকে কেমন যেন জায়ানের ঠোঁট জোড়া টানতেছে। কথা বলতে বলতে কখন যে জারিফা চলে আসলো জায়ানের কাছে বুঝতে পারলো না। হঠাৎ করে জারিফা জায়ানের ঠোঁট জোড়া কামড়ে ধরলো। এটা দেখে জায়ান শুধু রেসপন্স করতেছে। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর হঠাৎ করে জারিফা জায়ানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চলে আসলো আয়নার কাছে। জায়ানকে উদ্দেশ্য করে জারিফা বলতে লাগলো, জায়ান, আই এম রিয়েলি সরি। আসলে তুমি এত ছোট, তারপরও আমি তোমার সাথে এমন করেছি, আর তোমাকে জোর করে বিয়ে করার জন্য আই এম রিয়েলি সরি। আমি তোমার জীবনটা শেষ করে দিয়েছি। জারিফার কথা শুনে জায়ান চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ এইভাবে চুপ হয়ে থাকার পর জায়ান জারিফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেন, যেটা হওয়ার হয়ে গেছে। এখন এটা নিয়ে আর চিন্তা করে একদম মাথা নষ্ট করবেন না। আল্লাহ হয়তো চাইছে এরকমটা, তাই হয়েছে। অযথা চিন্তা করে মাথা ব্যথা করার দরকার নেই। আমাকে বের হয়ে যেতে হবে এখন। রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে, বুঝতেই তো পারতেছেন। এখন বের হওয়ার দরকার নেই, আমি তোমাকে হসপিটালে দিয়ে আসবো। এতগুলো টাকা তুমি নিতে পারবে না। যদি কেউ দেখে তাহলে টাকাগুলো চুরি করে নিয়ে যাবে। আমাদের গাড়ি আছে, আমি অফিসে যাওয়ার আগে তোমাকে হসপিটালে পৌঁছে দিয়ে যাব। আচ্ছা, তাহলে আর একটু ঘুমিয়ে নেই। দুইজন চলেন, মাত্র তো 6:15 বাজে। জায়ানের কথা শুনে দুজন আবার চলে আসলো বিছানায়। একে অপরকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 9:45 দুজনে ঘুম ভেঙে যেতেই দুজন ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। জারিফার আম্মু জারিফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জারিফা, জামাই বাবাকে নিয়ে টেবিলে বস। আমি খাবার রান্না করেছি অনেক, খাওয়া দাওয়া করে এরপরে না হয় অফিসে যাবে। আর আজকে অফিসে না গেলেও চলবে, তোর আব্বুকে না হয় অফিসে পাঠিয়ে দেই। তোর যেতে হবে না আজকে, তুই জামাই বাবাকে সময় দে। আম্মু, অফিসে না গেলেও আজকে একটা কাজ আছে, ওই কাজটা করতে হবে। জায়ান, খাবার টেবিলে বসো, খাওয়া দাওয়া করে এরপরে না হয় একসাথে যাব। জারিফা আর জায়ান দুজন একসাথে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলো গাড়িতে। জারিফা ড্রাইভিং করতেছে আর জায়ান বারবার জারিফার দিকে তাকাচ্ছে আর মনে মনে বলতেছে, বয়স বেশি হলে কি হবে, দেখতে কিন্তু মাশাল্লাহ পরীর চাইতেও কম না। কিন্তু আমি আব্বু আম্মুকে কিভাবে বোঝাবো যে টাকার জন্য আমি তাকে বিয়ে করেছি? যদি বিয়ে না করতাম তাহলে 25 লক্ষ টাকা আমি পাইতাম না। জায়ান এসব কথা চিন্তা ভাবনা করতেছে। এইদিকে জারিফা জায়ানের চিন্তা ভাবনা বুঝতে পেরে বলতে লাগলো, এখন তো আর পরিচয় করানোর দরকার নেই। তোমার বোন আগে সুস্থ হোক, এরপরে তোমরা বাড়িতে যাও। তখন সময় করে না হয় একদিন আমাকে নিয়ে যেও। আমি তোমার আব্বু আম্মুকে এবং তোমার বোনকে বুঝিয়ে বলবো। বুঝিয়ে বললে তারা অবশ্যই মানবে। হ্যাঁ, মানবে, কিন্তু আপনাকে নিয়ে আমার টেনশন হয়। আপনার বয়স তো অনেক বেশি। আব্বু আম্মু যদি আপনাকে আবার অনেক কিছু বলে তখন আমার তো খারাপ লাগবে। শত হলেও এখন আপনি আমার বউ। সমস্যা নেই, খারাপ লাগলে লাগবে। তুমি এত চিন্তা করো কেন আমার জন্য? হসপিটালের সামনে চলে এসেছি, নামো। জায়ান গাড়ি থেকে নেমে সামনের দিকে 2 পা এগিয়ে যেতে যাবে, এমন সময় পিছন ঘুরে জারিফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখা করে যান একবার আমার ছোট বোনটার সাথে। জায়ানের চোখের দিকে তাকিয়ে জারিফা আর মানা করতে পারল না। গাড়িটা একটা সাইডে পার্কিং করে চলে আসলো উপরে। একটা কেবিনের ভিতর এসে দেখে দুজন বয়স্ক লোক বসে আছে চেয়ারে, আর বেডের উপরে শুয়ে আছে ফারিয়া। ফারিয়া তার ভাইয়াকে দেখে আস্তে আস্তে উঠে বসলো আর বলতে লাগলো, ভাইয়া, তুমি জানো না, তোমাকে না দেখলে আমার একদম ভালো লাগে না। তুমি কালকে রাতের বেলা আসো নাই কেন? তোমাকে না বললাম, যাই হয়ে যাক না কেন প্রত্যেক দিন রাতের বেলা আমার সাথে এসে দেখা করবে। কালকে সারা রাত কাজ করেছি তো, তাই আর কি আসতে পারি নাই। আম্মু আব্বু, এই নাও 25 লক্ষ টাকা। যত টাকা জমা দেওয়ার দরকার জমা দিয়ে আসো, আর বাকি টাকাগুলো তোমাদের কাছে রেখে দাও, প্রয়োজনে খরচ করবে। আচ্ছা, তুই তোর বোনের সাথে কথা বল, আমি আর তোর আব্বু মিলে টাকাটা জমা দিয়ে আসতেছি। এ বলে জায়ানের আব্বু আম্মু চলে গেল নিচে। এদিকে ফারিয়া হঠাৎ তার ভাইয়ের সাথে অপরিচিত মেয়েকে দেখে বলতে লাগলো, ভাইয়া, উনি কে? ওনাকে তো চিনলাম না। এটা হচ্ছে আমার অফিসের বস, তুই অসুস্থ বলে তোকে দেখতে এসেছে। ম্যাডাম, এটাই হচ্ছে আমার ছোট বোন। ফারি, একদম চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি ডাক্তারের সাথে কথা বলে যাচ্ছি আর বলতেছি যে তোমার অপারেশনটা খুব তাড়াতাড়ি করে ফেলার জন্য, যাতে আর তোমার কোনো সমস্যা না থাকে, তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যাও।
আচ্ছা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। জায়ান, তুমি তোমার বোনটার সাথে কথা বলো, আমি নিচে ডাক্তারের সাথে কথা বলে এরপরে উপরে আসতেছি। আচ্ছা যান তাহলে। জারিফা চলে গেল নিচে। এদিকে ফারিয়া তার ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? সত্যি করে বলো তো, ওই মেয়েটাকে, ওই মেয়েটা তোমার অফিসের বস নাকি অন্য কিছু? আমি সত্যি করে বলতেছি, ওই মেয়েটা আমার অফিসের বস। সে যদি আমার বস না হতো তাহলে এখানে আমি কিভাবে নিয়ে আসতাম? আচ্ছা যাই হোক, তুমি খুব সাবধানে কাজ করবে, আর সারা রাত কাজ করেছো। এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করো। আমার জন্য চিন্তা করো না, তুমি তো টাকা নিয়ে এসেছো। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আমার জন্য দোয়া করো। তোর জন্য তো সবসময় দোয়া করি আল্লাহর কাছে যাতে তোকে সুস্থ রাখে। আমি তো সবসময় এই দোয়া করি। জায়ান তার বোনের সাথে এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলা শেষ করে বসে আছে। এমন সময় কেবিনের ভিতর প্রবেশ করলো জারিফা। জায়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জায়ান, আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি, আর আজকে রাতেই অপারেশন শুরু করে দিবে। তুমি এখন বাসায় যাও, গিয়ে ঘুমাও। সারা রাত তো কাজ করেছো। হ্যাঁ যাচ্ছি, আপনাকে খুব ধন্যবাদ ডাক্তারদের সাথে কথা বলে এত তাড়াতাড়ি অপারেশনটা শুরু করে দেওয়ার জন্য। আব্বু আম্মু, আমি এখন বাসায় চলে গেলাম। তোমরা এখানেই থেকো, রাতের বেলা আমি আবার আসব, এসে দেখা করে যাব। আচ্ছা বাসায় যা, তাহলে চাবি কোথায় রাখা আছে এটা তো তুমি ভালো করেই জানিস। হ্যাঁ জানি, থাকো তাহলে তোমরা। এই বলে জায়ান ওইখান থেকে চলে আসলো নিচে। দুজনে গাড়িতে উঠে চলে আসলো অফিসে। জায়ান তার কেবিনে বসে কাজ করতেছে। এমন সময় ম্যানেজার এসে বলতে লাগলো, জায়ান, আমি এসব কি শুনতেছি? তুমি নাকি ম্যাডামকে বিয়ে করেছো? এই কথাটা কি একদম সত্যি নাকি মিথ্যা? একদম সত্যি। আপনি জানলেন কোথায় থেকে? কে বলেছে আপনাকে? শুনেছি একজনের কাছ থেকে। যাই হোক, অবশেষে ম্যাডাম তোমার মতো একটা 16 বছরের ছেলেকে বিয়ে করলো। তুমি কিভাবে এটা করতে পারলে বলো তো আমাকে? ম্যাডামের বয়স তো তোমার চাইতেও আরও বেশি, প্রায় 9 বছরের মতো পার্থক্য। হ্যাঁ, তাতে কি হয়েছে? বয়সে বড় মেয়েকে বিয়ে করা যায় না নাকি? এটা কি কোথাও লেখা আছে যে নিজের বয়সের চাইতে বড় মেয়েকে বিয়ে করা যাবে না? আমি সেটা বলতেছি না, তুমি হুট করে রেগে যাচ্ছ কেন? আমি বলতে চাইতেছি যে ম্যাডামের বয়স তো বেশি আর তোমার বয়স তো কম। ম্যাডাম তো তার সমবয়সী কাউকে বিয়ে করতে পারতো, কিন্তু তোমাকে বিয়ে করলো কেন? এটাই তো বুঝতে পারলাম না। এটা আমাকে জিজ্ঞেস না করে আপনি ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করেন, তাহলে উত্তরটা খুব ভালোভাবে পেয়ে যাবেন ম্যাডাম কেন আমাকে বিয়ে করেছে। জায়ানের এরকম কথা শুনে ম্যানেজার আর কিছু বলল না। এইদিকে জারিফা কিছুক্ষণ কাজ করে চলে আসলো জায়ানের কাছে। জায়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জায়ান, তোমার কি কাজ শেষ হয়েছে নাকি আরো কাজ আছে? ম্যাডাম আমার আরও কাজ রয়েছে, আরও আধা ঘন্টা সময় লাগবে কাজগুলো শেষ করতে। কিছু বলবেন নাকি? কাজ শেষ হলে তুমি একটু আমার কেবিনে আসো তো, তোমার সাথে একটু জরুরি কথা আছে। আচ্ছা ম্যাডাম, আপনি যান, আমি কাজ শেষ করে আসতেছি। জারিফা চলে গেল। এইদিকে জায়ান তার কাজগুলো কমপ্লিট করা শেষ করে ওইখান থেকে চলে আসলো জারিফার কাছে। জারিফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ ডেকেছেন কেন? কিছু বলবেন নাকি? হ্যাঁ, আমার একটু আদর লাগবে। এখানে কিছুক্ষণ আদর করে চলে যাও। জায়ান মুচকি একটা হাসি দিয়ে ওইখান থেকে চলে আসলো জারিফার কাছে। জারিফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাতের বেলা কি আজকেও আপনাদের বাসায় থাকতে হবে নাকি? আজকে তো তোমার বোনের অপারেশন, আজকে তোমার আর বাসায় থাকতে হবে না। চিন্তা ভাবনা করতেছি যে আমিও আজকে তোমার সাথে হসপিটালে থাকবো। আপনি যদি হাসপাতালে আমার সাথে থাকেন তাহলে আমি আমার আব্বু আম্মুকে কি পরিচয় দিব আপনার, আর কি বা বলবো? আমিও এটাই চিন্তা ভাবনা করতেছি। আমি যদি আজকে তোমাদের ওইখানে যাই আর তোমার সাথে সারা রাত বসে সময় কাটিয়ে দেই, তাহলে তো তোমার আব্বু আম্মু অবশ্যই তোমাকে জিজ্ঞেস করবে আমি অফিসের বস হয়ে সারা রাত কেন তোমার সাথে কাটিয়ে দিয়েছি ওইখানে বসে। আমিও এটাই চিন্তা ভাবনা করতেছি। আপনি যদি ওখানে গিয়ে বসে থাকেন তাহলে তো অবশ্যই আমার সমস্যা হবে। আপনার থাকতে হবে না, ফোন তো আছে। যদি ঘুমে না ধরে তাহলে মেসেজ করেন, আমি না হয় রিপ্লাই দিব। এই বলে জায়ান জারিফার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে চুমা দিতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর হঠাৎ করে কেবিনের ভিতরে ম্যানেজার প্রবেশ করতে দুজন দুজনকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। ম্যানেজারকে দেখে জারিফা বলতে লাগলো, ম্যানেজার সাহেব, কারো কেবিনে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, এটা আপনি জানেন না নাকি? ম্যাডাম,
আই অ্যাম রিয়েলি সরি। আসলে আমি বুঝতে পারি নাই যে আপনারা দুইজন কেবিনের ভিতরে আছেন। এখন আমি গেলাম। জায়ান কাজ শেষ হলে আমাকে না হয় ডাক দিবেন, এরপরে না হয় আমি আসবো। চলে যেহেতু এসেছেন ভেতরে আসেন। আর কিসের জন্য এসেছেন এটা বলেন। আসলে ম্যাডাম, গত কিছুদিন আগে কয়েকটা মাল আমরা চয়েস করেছিলাম চায়না থেকে। ওই মালগুলো আজকে চট্টগ্রাম বন্দরে এসে পড়েছে। কিছুক্ষণ আগে মেসেজ এসেছে। এখন কি আমি গিয়ে নিয়ে আসবো, নাকি ওইখানে আমাদের গাড়ি আছে, ওই গাড়িগুলো এখানে এসে দিয়ে যাবে? আমাদের গাড়ি সব মালপত্র এখানে এনে দিয়ে যাবে। ওইখানে যাওয়ার কোনো দরকার নেই। আপনি এখন যেতে পারেন। আর আজকে কতগুলো মাল তৈরি হয়েছে ওই একটা লিস্ট আমাকে এনে দেন। জারিফার কথা শুনে ম্যানেজার ওইখান থেকে চলে গেল। এদিকে জায়ান জারিফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জারিফা, তুমি ওনার সাথে এই রকম ব্যবহার না করলেও পারতে। ম্যানেজার স্যার তো তোমার চাইতেও বড়। বড় হয়েছে তো কি হয়েছে, রোমান্টিক মুহূর্তে এরকম ভাবে এন্ট্রি নিবে এটা কখনোই মেনে নিব না। মুডটাই নষ্ট হয়ে গেছে। জারিফা এসব কথাবার্তা বলতেছে। জারিফার কথা শেষ হতে জায়ান চট করে জারিফার ঠোঁট জোড়া কামড়ে ধরল। জারিফা জায়ানকে টান মেরে তার কোলে বসিয়ে লিপ কিস করতে লাগলো পাগলের মতো। কয়েক মিনিট এইভাবে যাওয়ার পর জায়ান জারিফাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, অনেক হয়ে গেছে, আর একটু করলে পরে আবার সমস্যা হয়ে যাবে। তখন আবার আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি তো বলি নাই তুমি আমাকে কন্ট্রোল করো। তোমার যা ইচ্ছা তাই করতে থাকো। তোমার এইরকম স্পর্শ আমার খুব ভালো লাগতেছে জায়ান। আমি তোমার কাছ থেকে এরকম স্পর্শ চাই। কিন্তু আপনি তো নিজেই বলেন আমি এখনো অনেক ছোট, তাহলে আমি কিভাবে আপনাকে এই রকম আরো গভীরভাবে স্পর্শ করব? হ্যাঁ, তুমি এখনো ছোট। এটার জন্যই তো তোমার সাথে এতটা গভীরে যাই না। কিন্তু আমার যে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে। আমি তোমাকে খুব কাছে পেতে চাই। জারিফা এসব কথাবার্তা বলতেছে এমন সময় কেবিনের ভিতর প্রবেশ করলো একজন কর্মচারী। হুট করে প্রবেশ করাতে তাদের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। জান জারিফার কোলে বসে আছে। এটা দেখে তাড়াতাড়ি করে মাথা নিচু করে ফেললো কর্মচারীটা। কর্মচারীকে দেখে জান তাড়াতাড়ি করে নেমে গেল আর ওইখান থেকে চলে আসলো। এদিকে জারিফা বলতে লাগলো, কি ব্যাপার, এখানে এসেছেন কেন? কিছু বলবেন নাকি? হুট করে কারো কেবিনে প্রবেশ করা যায় না, এটা কি আপনারা জানেন না নাকি? সরি ম্যাডাম, আপনারা এইভাবে আছেন আমি যদি আগে জানতাম তাহলে কখনোই আসতাম না। কিন্তু জায়ান আপনার কোলে বসেছিল কেন? সে তো এই অফিসের একজন সাধারণ কর্মচারী। আপনি তো তার সাথে এরকমটা কিভাবে করলেন? যেটা আপনি বোঝেন না সেটা আর বোঝার দরকার নেই। আপনি যেই কাজের জন্য এসেছেন সেটা বলেন। আপনার মুখ থেকে এত কথা জানতে চাই নাই। আসলে ম্যাডাম 6 নম্বর মেশিনটা নষ্ট হয়ে গেছে। ম্যানেজারকে বলেছিলাম, ম্যানেজার বলেছে যে আপনাকে এসে বলার জন্য। উনি নাকি মালপত্র গুনাগুনি করতেছে, তাই আর কি আমি চলে এসেছি আপনাকে বলার জন্য। আমাকে বলার কি আছে? ভেতরে তো ইলেকট্রিক্যাল মেকানিক ওরা সবাই আছে। ওদেরকে গিয়ে বলেন, ওরা ঠিক করে দেবে। আমি কি ঠিকঠাক করব নাকি? সরি ম্যাডাম, তাদেরকেও বলেছিলাম, তারা অনেক চেষ্টা করেছে। তারা বলেছে যে এই মেশিন একেবারে ড্যামেজ হয়ে গেছে, আর চলবে না। ও আচ্ছা, তাহলে আমি একটা মেশিন আনার ব্যবস্থা করতেছি। আপনি এখন যান। আর এইখানে কি ঘটেছে এটা যাতে অন্য কেউ না জানে। যেটা আপনি দেখেছেন সেটা আপনার মধ্যেই রাখবেন। আর যদি আমি শুনতে পারি এই অফিসের অন্য কেউ জেনেছে, তাহলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব। কর্মচারী আর কিছু না বলে মাথা নিচু করে ওইখান থেকে চলে আসলো। ম্যানেজার কর্মচারীকে দেখে বলতে লাগলো, কি হয়েছে ম্যাডামের? রুম থেকে দেখলাম মাথা নিচু করে বের হয়েছেন। মেশিন তো নষ্ট হয়ে গেছে। ম্যাডাম কি বলেছে কিছু ব্যবস্থা করবে নাকি? ম্যাডাম বলেছে যে আর একটা মেশিন আনার ব্যবস্থা করবে আজকে, তাই আমি চলে এসেছি। ও আচ্ছা, তাহলে তো ভালোই হবে, নতুন মেশিন পাবেন। এখন তাহলে আপনি বাসায় চলে যান। যখন মেশিন আসবে তখন আপনাকে ফোন দিয়ে বলবো আসার জন্য। কর্মচারী চলে গেল বাসায়। এইদিকে জ্যান চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ওইখান থেকে উঠে যেই চলে আসতে যাবে এমন সময় পিছন থেকে ম্যানেজার বলতে লাগলো, জায়ান, তোমার নামে যা জেনেছি এটা কি একদম সত্যি, নাকি তুমি ম্যাডামকে সত্যি বিয়ে করেছো, নাকি এসব মিথ্যা কথা? এই সব কিছুই সত্য। আমি ম্যাডামকে বিয়ে করেছি, কিন্তু আপনাদের এত জ্বলতেছে কেন? আপনারা কেন বারবার জিজ্ঞাসা করতেছেন? জিজ্ঞেস তো করবো অবশ্যই। তুমি হুট করে ম্যাডামকে বিয়ে করে ফেললে আর বিয়েটা হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? ম্যাডামের আব্বু আম্মু জানে নাকি যে তোমরা বিয়ে করেছো?
ম্যানেজার কথা শেষ হতে পিছন থেকে জারিফা বলতে লাগলো, স্বয়ং আমার আব্বু আম্মু আমাদের বিয়ে দিয়েছে, এমনকি আমরা আমাদের বাসায় রাতে থেকেছি। আর কিছু জানতে চাচ্ছেন নাকি? পিছন থেকে জারিফার কণ্ঠ শুনে ম্যানেজার কিছুটা ভয় পেয়ে ওইখান থেকে চলে গেল। আসলে কয়েকদিন ধরে জারিফার ব্যবহারটা খুবই খারাপ যাচ্ছে। এইদিকে জারিফা জায়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জায়ান চলো, তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। এমনিতেই তোমার মন মানসিকতা ভালো নেই তোমার বোনের জন্য, চলো ঘুরোঘুরি করি, তাহলে তোমার মন ভালো লাগবে। জায়ান আর কিছু না বলে জারিফার সাথে ওইখান থেকে চলে আসলো নিচে। দুজন গাড়িতে উঠে বসে আছে। জারিফা এক হাতে ড্রাইভ করতেছে, আরেক হাত জায়ানের হাতের সাথে ধরে রেখেছে। এমন সময় জায়ান বলতে লাগলো, আপনি এখন থেকে সবার সাথে ভালো ব্যবহার করবেন, এই রকম খারাপ ব্যবহার করবেন না। এই রকম খারাপ ব্যবহার আমার একদম পছন্দ না। যদি ভালো ব্যবহার না করতে পারেন তাহলে কারোর সাথে কথা বলবেন না, অন্তত কারোর সাথে তো আর খারাপ ব্যবহার করতে পারবেন না। আমি তো খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু তারাই সব কাজের মধ্যে এসে বাধা দেয়। 2 বার বাধা দিয়েছে। আমি তো বেশ ভালোইভাবেই ছিলাম তোমার সাথে। ওইটা অফিস, তারা যেতেই পারে যে কোনো সময় আপনার কেবিনে, তাই বলে আপনি এইভাবে ব্যবহার করবেন? দেখে ফেলেছে তো দেখে ফেলেছে, আর সবাই তো জানবে যে আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ, সবাই জানবে, কিন্তু আমি চাই না যে আমার কারণে তোমার অসম্মান হোক। আমি তো তোমাকে জোর করে বিয়ে করেছি, সো অসম্মান তোমাকে করবে, আমাকে না। জোর করে বিয়ে করেন নাই, আমি তো টাকার কারণে আপনাকে বিয়ে করেছি। তবে বিয়ে যেহেতু হয়ে গেছে, দুজনকে একসাথে থাকতেই হবে, আলাদা হওয়া যাবে না। এটা তো অবশ্যই থাকতে হবে, সারা জীবনই সাথে থাকবো। আমার কথা মতো চলবে তুমি। আমি তো সব সময় আপনার কথা মতোই, যদি জাস্ট এতটুকুই আবদার করলাম, আর কারো সাথে এরকম খারাপ ব্যবহার করবেন না। জায়ান এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলা শেষ করে দুজন চলে আসলো একটা পার্কে। ঘোরাঘুরি করা শেষ হতে জায়ান বলতে লাগলো, সন্ধ্যা তো হয়ে এসেছে, আমি এখন হাসপাতালে চলে যাই। আপনিও একবার অফিসে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে এরপরে না হয় বাসায় চলে যান। ফোন দিয়ে কথা বলে নিব। এখন তোমাকে হসপিটালে পৌঁছে দিয়ে ওইখান দিয়ে আমি বাসায় চলে যাব। তবে তোমার বোনকে একবার দেখে যাব। এই বলে জারিফা গাড়িটা ঘুরিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো হাসপাতালে। গাড়ি থেকে নামতে যাবে এমন সময় জারিফা জায়ানের হাত ধরে টান মেরে জায়ানকে তার কাছে নিয়ে আসলো। হালকাভাবে ঠোঁট জোড়া স্পর্শ করে বলতে লাগলো, এই 2 দিনে তোমার প্রতি ভালোবাসা আমার অনেক জমে আছে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতেই পারছি না। আমাকে কখনো ছেড়ে দিও না জায়ান। যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি মরেই যাব। বিয়ে করেছি কি ছেড়ে দেওয়ার জন্য নাকি? কখনো ছেড়ে দিব না, এটা একদম নিশ্চিন্তে থাকতে পারেন। তবে মাঝে মধ্যে আমার যা ইচ্ছা তাই করতে মন চাইবে, আপনি কিন্তু বাধা দিতে পারবেন না। আগে বড় হও, এরপরে যা ইচ্ছা তাই করবে, তখন আর তোমাকে বাধা দিব না। এখন চলো যাওয়া যাক। এই বলে দুজন চলে আসলো হাসপাতালের ভিতরে। কেবিনের ভিতরে প্রবেশ করে বসে আছে দুজন। জারিফা আরিফার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে জায়ানের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। রাত প্রায় 11টা। ডাক্তার অপারেশন থিয়েটারে ফারিয়ার অপারেশন করেছে। অন্যদিকে জারিফা জায়ানের মেসেজের মাধ্যমে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথা বলা শেষ করে জারিফা ঘুমেতে এসে বাড়ি জমালো। অন্যদিকে জায়ানের আম্মু জায়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জায়ান, সত্যি করে বলতো, ওই মেয়েটাকে? সকালবেলা ও তোর সাথে এসেছে, আবার এখনো এসেছে, ফারিয়ার সাথে কথা বলে এরপরে চলে গেছে। ওনার ব্যাপারে না হয় তোমাকে সব কিছু পরে খুলে বলবো, এখন কিছুই বলতে পারবো না। আচ্ছা, তোর যখন সময় হবে তখন তুই না হয় সব কিছু খুলে বলিস, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু। হ্যাঁ আম্মু, তুমি যেটা সন্দেহ করতেছো এটাই। আসলে আমি যদি তাকে বিয়ে না করতাম তাহলে 25 লক্ষ টাকা কখনোই পাইতাম না। আমি 25 লক্ষ টাকার জন্য বিয়ে করেছি, কিন্তু উনি খুবই ভালো, আমার অফিসের বস। টাকার জন্য তুই তোর জীবনটা নষ্ট করে ফেলেছিস, এটা একদম ঠিক করিস নাই জায়ান। আমার জীবন নষ্ট হয় নাই, আর ওনার বয়স তেমন বেশি না, মাত্র 25 বছর। এটা তেমন বড় কিছু না। ওনাকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ওনার ব্যাপার আমি দেখে নিব। কয়েকটা দিন ওনার সাথে থাকলেই বুঝতে পারবে উনি কেমন। আচ্ছা, বিয়ে যেহেতু করে ফেলেছিস তাহলে কয়েকদিন পর একেবারেই না হয় বাড়িতে তুলিস। এখন তো বুঝতেই পারছিস পরিস্থিতি কেমন, আর ওনার কাছ থেকে টাকা নিয়েছিস, এই টাকা তো ফেরত দিতে হবে। উনি বলে দিয়েছে এই টাকা ফেরত দিতে হবে না,
তারপরেও আমি যতটুকু টাকা ইনকাম করি ওইখান থেকে অল্প অল্প কিছু করে রেখে একসময় তার 25 লক্ষ টাকা পূর্ণ করে দিব। হ্যাঁ, এটাই করতে হবে, কারণ তোর আব্বুও তো এখন অসুস্থ হয়ে গেছে। না হলে তো দুজনে ইনকাম করে টাকাটা পরিশোধ করে দিতে পারতি। আর তুই বিয়ে না করে টাকাটা যদি ধার নিতি তাহলে তো হয়তো উনি টাকাটা দিত। আম্মু, আমি অনেকবার বলেছিলাম আমাকে টাকাটা ধার দেওয়ার জন্য, কিন্তু উনি টাকাটা ধার দিবে না বলে দিয়েছে। তাই আর আমি উপায় না পেয়ে ওনাকে বিয়ে করতে রাজি হয়ে গেছি। তবে আম্মু, উনি যেমন আছে আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। শুধু বয়সটা বেশি বলে তোমরা অন্যরকম মনে করতেছো। একবার ভালোভাবে তার দিকে তাকিয়ে দেখো, দেখবে যে 17-18 বছরের মেয়ের মতো লাগবে তাকে। আচ্ছা, যাই হোক, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, এটা নিয়ে আর চিন্তা করার একদম দরকার নেই। জায়ানের আম্মু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটারের ভিতর থেকে বের হতেই জায়ান ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডাক্তার, আমার বোনের অবস্থা এখন কেমন? সে সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, তোমার বোন সুস্থ হয়ে যাবে। অপারেশন সাকসেসফুল হয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়াবেন। আর হসপিটালে 2 থেকে 3 দিন রাখতে হবে। এই 2-3 দিন রাখলে আমি এই 2-3 দিন চেক আপ করে দেখব। যদি ভালো হয় তাহলে তো রিলিজ করে দেব, আর যদি ভালো না হয় তাহলে আরও কয়েকদিন রাখতে হবে। আচ্ছা, হাসপাতালে না হয় 3 দিন থাকবে। আপনি একটু ভালোভাবে দেখেন এই 2-3 দিন। ডাক্তার আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ওইখান থেকে চলে গেল। এদিকে জায়ান বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর বলতে লাগলো, আম্মু, তুমি ঘুমাতে চলে যাও। আমি সকাল পর্যন্ত এখানে আছি। সকালে অফিসে চলে যাব, ততক্ষণ তুমি ঘুমিয়ে নাও। আর ফারিয়াকে মনে হয় আরও পরে থেকে বের করবে। বের করুক, ফারিয়াকে রেখে এরপরে আমি ঘুমাতে যাব? তোর আব্বু তো এখন ঘুমাচ্ছে, উনি ঘুমাক, ফারিয়াকে বের করে আনুক, এরপরে আমি ঘুমাবো। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়। জায়ানের আম্মু এটা বলতে জায়ান ওইখান থেকে চলে গেল একটা কেবিনে। সিট ফাঁকা পেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ঘুম থেকে উঠে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে জারিফা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে জারিফা বলতে লাগলো, জায়ান, তুমি এখন কোথায় আছো? হাসপাতালে নাকি অফিসে চলে গেছো? এখনও হাসপাতালে আছি, বেশ কিছুক্ষণ পর বের হব। আর আপনি চাইলে হাসপাতালে আসতে পারেন। আম্মু সব কিছু জেনে গেছে, এমনকি আমি সব কিছু বলে দিয়েছি। ও আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে হসপিটালে আসছি। মাত্র বের হয়েছি বাড়ি থেকে, ফোন রাখলাম তাহলে এখন। জারিফা কলটা কেটে দিল। এদিকে জায়ান তার বোনের পাশে বসে আছে। এমন সময় জারিফা জায়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, গতকালকে যে তোমার বস এসেছিল উনি কি আজকে আসে নাই নাকি? হ্যাঁ, আসতেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর তুই ওনার কথা জিজ্ঞেস করতেছিস কেন? ওনার সাথে মনে হয় ভালো মিশে গেছিস, তাই না? সত্যি বলতে ভাইয়া, উনি খুবই ভালো। আমাকে ওনার নিজের হাতে খাইয়ে দিয়েছে ভাইয়া। ম্যাডাম এইরকমই সবাইকে ভালোবাসে। কিছুক্ষণের মধ্যেই দেখবি চলে আসবে। কিরে জায়ান, তুই সত্যিটা বলে দিতেছিস না কেন? সত্যিটা বলে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আম্মু, তুমি কোন সত্যি কথা বলার কথা বলতেছ? ভাইয়া, তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছ? আসলে ফারিয়া ওইটা আমার অফিসের বস হলেও উনি হচ্ছে আমার বউ। গত পরশুদিন ওনাকে আমি বিয়ে করেছি। তবে কেন করেছি এটা জিজ্ঞেস করিস না। আর ওনার বয়সটা একটু বেশি হলেও উনি কিন্তু একদম পারফেক্ট আছে আমার জন্য। জায়ানের কথা শেষ হতে জারিফা কেবিনের ভিতর প্রবেশ করতে করতে বলতে লাগলো, আমাকে নিয়ে কি কথা হচ্ছে তিনজনের মধ্যে? আমি শুনি কি কথা বলতেছেন আপনারা। জায়ান পিছনে ফিরতেই দেখতে পেল জারিফা অনেক ফল আর খাবার নিয়ে এসেছে। টেবিলের উপরে সবকিছু রেখে ফারিয়ার পাশে বসে পড়তে ফারিয়া বলতে লাগলো, ভাবি, আপনিও একবারও আমাকে বললেন না যে আপনি ভাইয়াকে বিয়ে করেছেন? ভাইয়া তো সব কিছু লুকিয়ে রাখতো যদি আম্মু আমাকে কিছু না বলতো। জায়ান তো আমাকেও কিছু বলতে চাইছিল না, আমি পরে অনেক জোরাজুরির পর তার পেটের ভিতর থেকে সত্যি কথা বের করতে পারছি। ও আচ্ছা ভাইয়া, তুমিও তাহলে আমাদের সাথে মিথ্যে কথা বলতেছো না? যাও, যত পারো মিথ্যে কথা বলো। এখন তো আমার ভাবি চলে এসেছে, তোমার সাথে আর কোনো কথাই বলবো না। আমি আমার ভাবির সাথে সারাদিন কথা বলবো, তাই না ভাবি? হ্যাঁ ফারিয়া, আগে তুমি সুস্থ হও, এরপরে সারাদিন কথাবার্তা বলতে পারবে। জায়ান, তুমি এক কাজ করো, একটু অফিসে গিয়ে ম্যানেজারের কেবল গত পরশু দিনের যে মালগুলো রেডি করা হয়েছে সেই মালগুলো ভালোভাবে স্টক করে রাখতে আর পরিষ্কার করে রাখতে বলবে, যাতে কোনো ময়লা না থাকে।
দুপুরের দিকে ক্লায়েন্ট আসবে, ওই জিনিসগুলো নিয়ে যাবে। আচ্ছা আপনি এখানে থাকেন, তাহলে আমি অফিস থেকে ঘুরে আসি। আর যদি কাজ থাকে তাহলে আমি অফিসে বসে কাজ করব। আপনাকে না হয় ফোন দিয়ে জানিয়ে দিব। এখন তাহলে আমি গেলাম। এ বলে জায়ান ওইখান থেকে চলে আসলো অফিসে। অন্যদিকে জারিফা ফারিয়া এবং জায়ানের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু এবং ফারিয়া, তোমাদের দুজনকে সত্যি করে বলতেছে, আসলে জায়ানের প্রতি আমার বিন্দুমাত্র লোভ ছিল না। জায়ান খুবই ভালো একটা ছেলে। আমি জায়ানের মতো একটা ছেলে খুঁজি করছিলাম বিয়ে করার জন্য, যার মধ্যে লোভ লালসা কিছুই থাকবে না। আমি দেখেছি ফারিয়া, তোমাকে বাঁচানোর জন্য সে আমার সকল কাজ করে দিবে বলেছিল, রাত দিন খাটাখাটনি করে। কিন্তু আমি বলেছিলাম যে আমাকে বিয়ে করলে আমি তাকে 25 লক্ষ টাকা দিব। আমি জানি আমার বয়সটা একটু বেশি, তারপরেও যদি আপনাদের আমাকে পছন্দ না হয় তাহলে আমাকে জানিয়ে দিবেন, আমি জোর জবরদস্তি করব না। এতদিন যেহেতু একা ছিলাম, সামনেও একা থাকতে পারবো। আরে না ভাবি, আসলে ভাইয়া খুবই ভালো, নিজের ভাই হিসেবে বলতেছি না। আমি দেখেছি পরিবারের জন্য অনেক কিছুই করেছে, কিন্তু ভাইয়াকে আমরা কখনো কোনো কিছু দিতে পারি নাই। আপনি ভাইয়ের সাথে অনেকটা মাস থাকেন, আপনি ভাইয়াকে বেশ ভালোভাবে বুঝে যাবেন। ভাইয়া যদি খারাপ হয় তাহলে আমাকে জানাবেন, আমি ভাইয়াকে শিক্ষা দিব। আমি তোমার ভাইয়ার সাথে এতদিন দেখেছি, আমি তোমার ভাইয়ার স্বভাব চরিত্র বেশ ভালো করেই জানি। যাই হোক, তোমরা আমাকে মেনে নিয়েছো তো? আম্মু আমাকে মেনে নিয়েছেন? মানবো না কেন? ছেলের বউ যেমনই হোক মানতে তো অবশ্যই হবে। তোমাকে আমি অবশ্যই মেনে নিয়েছি। তবে তুমি তো আমাদের পরিস্থিতি দেখতেই পাচ্ছ। আসলে আমরা আমাদের বাড়ি ঘর সব কিছু বিক্রি করে দিয়েছিলাম ফারিয়ার জন্য। এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ। যতদিন জায়ান নিজের একটা ঘর তৈরি করতে না পারতেছে ততদিন তোমাকে আমরা আমাদের বাড়িতে তুলতে পারতেছি না। তোমার খুব কষ্ট হবে। আমরা হয়তো ভাড়া বাড়িতে চলে যাব। আমার কষ্ট হবে না, আপনি একদম চিন্তা করবেন না। আপনারা যেখানে থাকবেন আমিও আপনাদের সাথেই থাকবো, অন্য কোথাও যাব না। জায়ান যদি আমাকে মাটিতেও রাখে তাহলে আমি মাটিতেই থাকতে পারবো। আমার কোনো আফসোস নেই, তারপরেও বলতে পারবো যে আমি আমার স্বামীর ঘরে আছি। জারিফা এইসব কথাবার্তা বলতেছে এমন সময় হঠাৎ করে জারিফার ফোনটা বেজে উঠল। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে জায়ান কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে জায়ান বলতে লাগলো, ম্যাডাম, গাড়ি এসে বসে আছে। আপনি যদি আসতেন তাহলে খুবই ভালো হতো। মাল স্টকে অনেক আছে, কতগুলো মাল দিতে হবে এটা তো আর ম্যানেজার জানে না। আচ্ছা, তুমি একটু তাদেরকে বলো কেবিনে গিয়ে বসার জন্য, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। আচ্ছা আসেন তাহলে, আমি তাদেরকে বলতেছি। জারিফা কলটা কেটে দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো অফিসে। অফিসের কাজ শেষ করে বসে আছে এমন সময় ম্যানেজার আসলো আর বলতে লাগলো, ম্যাডাম, আলমাস গ্রুপ অফ কোম্পানি থেকে ফোন দিয়েছিল, ওনাদের মাল কতটুকু হয়েছে জিজ্ঞেস করতেছে। আমি ওনাদেরকে বলে দিয়েছি যে প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওনারা কালকে মালগুলো নিতে চাইতেছে। আচ্ছা, আপনি বলে দেন যে কালকের মালগুলো নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে ম্যাডাম। আর জায়ান, তোমার কেবিনে কিছু কাজ রেখে এসেছি, ওই কাগজগুলো শেষ করে ফেলো গিয়ে, ঠিক আছে? ঠিক আছে স্যার, যাইতেছি। ম্যাডাম যাই তাহলে এখন আমি। এ বলে জায়ান ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। বসে বসে কাজগুলো কমপ্লিট করে ফেলো সন্ধ্যার আগে। সব কাজ কমপ্লিট করে ফেলার পর জায়ান চলে আসলো আর জারিফার কেবিনে এসে দেখে জারিফা ফোনে যেন কার সাথে কথা বলতেছে। জায়ানকে দেখে কলটা কেটে দিয়ে বলতে লাগলো, কাজ শেষ হয়েছে নাকি? হ্যাঁ, আমার কাজ কমপ্লিট। এখন চাইলে বাড়িতে যেতে পারবো। ম্যানেজার স্যারকে বলে এসেছি যে সব কাজ কমপ্লিট করে ফেলেছি। ও আচ্ছা, তাহলে এখন চলো, তোমাকে নিয়ে কিছুক্ষণ ঘুরোঘুরি করে পরে হসপিটালের দিকে যাব। আর তোমরা তো এখন বাড়িতেই থাকবে, বাড়িও খোঁজাখুঁজি করতে হবে। হ্যাঁ, এটা তো করতে হবে, কিন্তু এখন তো মাস মাত্র অর্ধেক, এখন থেকেই তো বাড়ি খোঁজাখুঁজি করতে হবে। চলেন আজকে না হয় বাড়ি খোঁজাখুঁজি করি, কালকে না হয় ঘোরাঘুরি করব। আচ্ছা চলো, আজকে তাহলে খোঁজাখুঁজি করে আসি। এই বলে জারিফা জায়ানকে নিয়ে রুমে খোঁজাখুঁজি করার জন্য বিভিন্ন জায়গায় যেতে লাগলো। কয়টা রুম পছন্দ হলো জারিফার, কিন্তু ভাড়া বেশি যাওয়াতে সেইগুলোতে মত দেয় নাই। জারিফা জায়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জায়ান, রুমটা পছন্দ হয়েছে, কিন্তু ভাড়াটা তো বেশি চাচ্ছে, কি করবে এখন? আমিও সেটাই চিন্তা ভাবনা করতেছি, কিন্তু একটা তো ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা না করলে তো পরে আবার অসুবিধা হয়ে যাবে। আচ্ছা চলো তো আমার সাথে, আমাদের আর একটা বাড়ি আছে, ওই বাড়িটা খালি আছে নাকি ভাড়া দিয়ে দিয়েছে দেখে আসি।
এই বলে দুজন চলে আসলো ওই বাড়িতে। এসে দেখে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে। এটা দেখে জারিফা বলতে লাগলো, এটাও তো ভাড়া দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি যদি তোমাকে কিছু টাকা দেই বাড়ি বানানোর জন্য, তাহলে কি তুমি টাকা নিবে? এমনিতেই আপনি অনেক টাকা দিয়ে ফেলেছেন, আমি আর চাই না আপনার কাছ থেকে টাকা নিতে। আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু দিয়ে রুম ভাড়া রেখে এরপরে থাকব। পরবর্তীতে যদি কোনো কিছু করতে পারি তাহলে না হয় কিছু করব। জায়ান এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ দুজন ঘোরাঘুরি করে ওইখান থেকে চলে আসলো হাসপাতালে। সবাই একসাথে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় জায়ানের আম্মু বলতে লাগলো, জারিফা, তুমি বাসায় চলে যাও, এটা হাসপাতাল, এখানে তোমার থাকার দরকার নেই, আমরা এখানে থাকতে পারবো। জায়ান, তুই যদি এখানে থাকতে চাস তাহলে থাকতে পারিস, আর না হলে বৌমার সাথে তাদের বাসায় চলে যা। আর 2-3টা দিন এখানে থাকতে হবে, এরপরে না হয় একটা কিছু ব্যবস্থা করা যাবে। তোর আব্বু তো বলতেছে গ্রামে চলে যাবে। দেখো, যেটা ভালো হয় সেটাই করো, তবে আমাদের তো এখানে থাকতে হবে, কারণ আমি তো এখানে চাকরি করি, গ্রামে তো আর কোনো কিছু করতে পারবো না। হ্যাঁ, দেখি তোর আব্বু কি বলে, গ্রামে চলে যাবে নাকি এখানেই থাকবে। এখানে থাকলে কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে এরপরে থাকা যাবে। জায়ানের আম্মু এসব কথাবার্তা বলতেছে। এদিকে জারিফা বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ওইখান থেকে চলে আসলো নিচে। গাড়িটা নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সাথে জায়ানও আছে। দুজন একসাথে বাড়িতে যাইতেছে। এমন সময় জায়ান বলতে লাগলো, আপনাদের বাড়িতে আমি খালি হাতে চলে যাই, কোনো কিছুই নিতে পারি না, আপনার আব্বু আম্মু কি মনে করবে? আমার আব্বু আম্মু কিছুই মনে করবে না, কারণ ওনারা সব কিছুই জানে। আমি ওনাদেরকে সব কিছুই বলে দিয়েছি। আর জান, আমি তোমাকে সব দিক থেকে হেল্প করব। তুমি বাড়িতে কাউকে কিছু বলবে না। আমি তোমাকে নতুন একটা বিজনেস করার জন্য সব ব্যবস্থা করে দিব। তুমি ওই বিজনেস সামলাবে, সাথে আমাদের অফিসেও কাজ করবে। আচ্ছা, যে কোনো একটা কিছু করা যাবে, আগে ফারিয়ার সুস্থ হোক, এরপরে না হয় কিছু একটা করব। এ বলে দুজন চলে আসলো বাড়িতে। দেখতে দেখতে এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। বেশ কয়েকদিনের মাঝে জায়ান তার বোনকে ভাড়া বাড়িতে নিয়ে আসলো। সবাই একসাথে এখন থাকে। ফারিয়া আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। এখন আগের চাইতে অনেক বেশি সুস্থ হয়েছে। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসে আছে। এমন সময় জারিফা বলতে লাগলো, আব্বু, আমি চাচ্ছিলাম কি আপনাদের একটা দোকান খুলে দেওয়ার জন্য। আমার কাছে তো কিছু টাকা আছে, ওই টাকা দিয়ে আমি একটা আপনাকে দোকান খুলে দিব। ওই দোকানে আপনি এবং জায়ান দুইজন দেখাশোনা করবেন, মাঝে মধ্যে আমিও যাব দোকানে। বৌমা, তুমি তো আমাদেরকে অনেক টাকা দিয়ে ফেলেছো, এখন আর তোমার কাছ থেকে টাকা নিতে চাই না। জায়ান যতটুকু ইনকাম করে ওই ইনকাম থেকে আমি অল্প অল্প কিছু টাকা জমিয়ে একটা রিক্সা কিনবো। এই বয়সে আর রিক্সা চালানোর দরকার নেই। আমি যেটা বলতেছি সেটাই হবে। আপনাদেরকে আমি সব কিছু ব্যবস্থা করে দিব। তারপরেও কেন আপনি এরকম করবেন? আব্বু, আমাকে কি আপনার ছেলের বউ মনে হয় না নাকি? না মানলে বলতে পারেন। বৌমা, এমন কথা বলো কেন? তুমি একটা মেয়ে মানুষ, তোমারও তো টাকার প্রয়োজন, তাই না? জায়ান একা সব কিছু সামলাচ্ছে, আমারও কিছু একটা করতে হবে। যদি কিছু না করি তাহলে তো সে একা ছোট একটা মানুষ পুরো পরিবারটা সামলাতে পারবে না। এটার জন্যই তো বললাম আমি আপনাকে একটা দোকানের ব্যবস্থা করে দিতেছি। আপনি ওই দোকানে থাকবেন এবং ব্যবসা করবেন, সাথে আমরাও আছি আপনার পাশে। আমিও দেখি অনলাইনে একটা ব্যবসা শুরু করব। আপনি আর না করবেন না? এখন তো ফারিয়া সুস্থ হয়ে গেছে, ফারিয়াও আমার সাথে সাহায্য করবে। ফারিয়া করবে না সাহায্য? করব না কেন ভাবি, অবশ্যই করব। আপনি আমাকে সুস্থ করেছেন আপনার টাকা দিয়ে, এখন যদি আপনাকে সাহায্য না করি তাহলে কেমন দেখায় না? আপনাকে সাহায্য করে আস্তে আস্তে আমরা সবাই মিলে আপনার টাকা পরিশোধ করে দিব। তোমরা সবাই বারবার কেন টাকার কথা বলছো? আমি কি একবারও বলেছি যে আমার টাকা লাগবে? আমি এখানে অনেক সুখী আছি, ডাল ভাত খেয়েও মানুষ সুখে থাকে। আমিও ঠিক ওইভাবেই সুখে আছি। জায়ান, তুমি কিছু বলতেছো না কেন? তুমি ওদেরকে মানা করো যে আমার টাকা পয়সার কোনো দরকার নেই। আব্বু, ফারিয়া আর আম্মু, তোমরা কেউ আর টাকার কথা বলবে না। টাকার কথা শুনলে জারিফার মন খারাপ হয়। আর সে টাকা দিয়েছে তো কি হয়েছে, সে তো আমাকে বিয়ে করেছে। ধরো আমি যদি এখন বিদেশ যাইতাম, যদি সে আমার বউ থাকতো, তাহলে সে তো পুরো টাকাটাই দিত, যদি তার পক্ষে সম্ভব থাকতো, তাই না? ধরে নাও আমি বিদেশে গিয়ে সে পুরো টাকা দিয়েছে, সো এই টাকার কোনো হিসাব করবে না তোমরা। আচ্ছা বৌমা, আজকের পর থেকে আর টাকার কথা বলবো না। এখন খাওয়া দাওয়া শেষ করো,
সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ টিভি দেখে চলে আসলো রুমে। জায়ান আর জারিফা বিছানায় শুয়ে আছে। এমন সময় জারিফা জায়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জায়েন, এই দেখো, আমি এই জিনিসগুলো চায়না থেকে নিয়ে এসে এরপরে বাংলাদেশে বিক্রি করতে চাই। এই জিনিসগুলো খুব ভাইরাল, এমনকি সবাই নিতেছে। আমি যদি এই জিনিসপত্র নিয়ে আসি এবং আব্বুকে যদি এই জুতোর দোকান বা পোশাকের দোকান খুলে দেই, তাহলে আব্বু খুব ভালো দামে বিক্রি করতে পারবে। এই দেখো, প্রত্যেকটা জুতোর দাম $2। এই $2 বাংলাদেশি টাকায় হচ্ছে 250 থেকে 280 টাকা। আবার ভালো মানের জুতো আরেকটু দাম বেশি, যেগুলো জুতো খুব ভালো হবে এবং টেকসই হবে, ওই জুতোগুলো আমি আনবো, যাতে কোনো কাস্টমার ব্যাড রিভিউ না পায়। আচ্ছা, তাহলে তুমি এই দিকটা সামলাও, আমি ওই দিকটা সামলে নিচ্ছি। আরেকটা আবদার করব, আবদারটা রাখবে? হ্যাঁ বলো, কি আবদার? আমি তোমার সকল আবদার রাখবো। আমি বাবা হতে চাই। আশা করি বাকিটা তুমি বুঝতেই পারছো। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আগে পরিস্থিতি ঠিক করি, এরপরে না হয় তোমার ওই স্বপ্ন আমি পূরণ করে দেব, প্রমিস করতেছি। তুমি তো ঘরবাড়ির পরিস্থিতি দেখতে পাচ্ছ, আমাদের চলতে খুব কষ্ট হচ্ছে। আমার কাছে টাকা আছে, তুমি তো বলেছো এই টাকা খরচ না করার জন্য, তাই আমি খরচ করতেছি না, কষ্ট করে চলতেছি আমরা। আর কয়েকটা মাস অপেক্ষা করো, আমি তো তোমার কাছেই আছি, আমি কোথাও চলে যাচ্ছি না। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো, তাহলে আমি আর কয়েকটা মাস অপেক্ষা করি। তবে আমাদের পরিস্থিতি যদি আবারও স্বাভাবিক হয়, তাহলে যে কোনো সময় যদি করতে চাই, তাহলে করতে দিবে তো? হ্যাঁ, আমি প্রমিস করতেছি, আমাদের বিজনেস এবং আব্বুর দোকান যদি ভালোভাবে সচল করে 6টা মাস, তাহলে আমি প্রমিস করতেছি 6 মাসের মাথায় আমি আমার সব কিছু তোমাকে দিয়ে দিব। এখন জড়িয়ে ধরে ঘুমাও, আমার খুব ঘুম পাচ্ছে। সারাদিন অনেক কাজ করেছি। জারিফা জায়ানকে বুকের মাঝে নিয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে জায়ান ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। অন্যদিকে জারিফা চায়নার কয়েকজন বিজনেসম্যানদের সাথে কথাবার্তা বলে সকল মাল অর্ডার দিয়ে দিল। জারিফার কাছে যেই টাকা ছিল প্রায় 15 লক্ষ টাকার মাল অর্ডার দিয়ে দিল। 10 থেকে 12 দিনের মধ্যে পৌঁছে যাবে চট্টগ্রামে। ওইখান থেকে পরে মাল ডেলিভারি করা হবে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 15টি দিন। আজকে সকল মাল জায়ানদের বাড়িতে এসে পৌঁছে দিয়ে গেছে। জারিফা বাড়িতে বসে অনলাইনে যে মালগুলো বিক্রি করবে, ওই মালগুলো তার রুমে রেখে জুতা এবং অন্যান্য ড্রেস নিয়ে চলে আসলো দোকানে। দোকানটা আগের থেকে রেডি করা ছিল, অনেক বড় দোকান নেওয়া হয়েছে। সবাই একসাথে মিলে সাজাচ্ছে। জারিফা তার মনের মতো করে পুরো দোকানটা সাজিয়ে ফেলেছে। রাতে সবাই একসাথে খাবার টেবিলে বসে আছে। এমন সময় জায়ানের আব্বু বলতে লাগলো, জারিফা, মালপত্র তো নিয়ে আসা হয়েছে, দোকানও সাজানো হয়ে গেছে। এখন প্রত্যেকটা ড্রেস আর প্রত্যেকটা জুতা কত টাকা করে বিক্রি করলে আমাদের লাভ হবে? আব্বু, খাওয়া দাওয়া শেষ করেন। আমি আপনাকে দেখেছি কোন জুতাগুলো কত টাকা করে বিক্রি করলে আমাদের লাভ হবে, এবং অন্যান্য ড্রেসও কত টাকা করে বিক্রি করলে আমাদের অর্থ লাভ হবে বেশি। সবাই একসাথে খাওয়া দাওয়া করে বসে আছে। এদিকে জারিফা সবগুলো হিসাব করতেছে। সবকিছু হিসাব করার পর বলতে লাগলো, আব্বু, এই দেখেন, এই জুতাগুলো আপনি 600 থেকে 700 টাকা বিক্রি করলে আমাদের লাভ হবে। আপনি সর্বোচ্চ দাম চাইতে পারেন, এখন এটা আপনার ইচ্ছা, কত দাম চাইবেন এটা আপনি ভালো করেই জানেন। আমি 600 থেকে 700 টাকা বলে দিয়েছি, এর কমে বিক্রি করেন না, এর কমে বিক্রি করলে আমাদের লস হবে। আচ্ছা জারিফা মা, তুমি চিন্তা করো না, আমি যথাযথ চেষ্টা করব 6 থেকে 700 টাকা করে বিক্রি করার জন্য। এর নিচে বিক্রি করব না। আমি প্রত্যেকটা জুতা হাত দিয়ে স্পর্শ করে দেখিয়ে খুব ভালো করে জুতাগুলো আশা করি সবাই এই দাম দিয়েই নিবে। জারিফা সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে জায়ানকে নিয়ে চলে আসলো রুমে। জারিফা তার ড্রেসগুলো বের করতে লাগলো। প্রত্যেকটা ড্রেসের খুব ভালো করে ছবি তুলতে লাগলো। কয়েকদিন আগে একটা পেজ খুলে রেখেছে, ওই পেজে ছবিগুলো আপলোড করতে লাগলো এবং কয়েকটা গ্রুপে শেয়ার করে দিল। শেয়ার করা শেষ হতেই পরের দিন সকালে জারিফা ঘুম থেকে উঠে দেখে অনেকগুলো মেসেজ এসেছে। মেসেজগুলোর একটা একটা করে রিপ্লাই দিতে লাগলো। সকাল 7টা পর্যন্ত মেসেজগুলো রিপ্লাই দিয়ে বসে রইল কাস্টমারদের অর্ডারের অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর দুজন মেয়ে তাদের জন্য ড্রেস অর্ডার করলো 2টা। খুব সুন্দরভাবে প্যাকেটিং করে দিয়ে দিল। আস্তে আস্তে এইভাবে তাদের দিনকাল যেতে লাগলো। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসে আছে। এমন সময় জারিফা তার শ্বশুর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, ওই দিকের কি খবর? সবকিছু ঠিকঠাক আছে তো? যেইভাবে বলেছিলাম সেইভাবে বিক্রি করতে পারতেছেন তো?
হ্যাঁ, সেভাবে বিক্রি করতে পারতেছি। তবে আরেকটা ঘটনা ঘটেছে, আমি 800 করে বলাতে সবাই 800 করেই নিচ্ছে। জুতাগুলো ভালো হওয়ার কারণে সবাই নিতেছে। তাহলে তো বেশ ভালোই হয়েছে। 800 থেকে 700 600 এরকম দাম পেলে আমাদের খুব ভালো হবে। ফারিয়া, তোমারও এখন একটা কাজ করতে হবে। আস্তে আস্তে আমার পেজের রেসপন্স বাড়াতে আজকে প্রায় 10 জনকে ডেলিভারি দিয়েছি। কালকে ডেলিভারি ম্যান দিয়ে আসবে। তাদের রিভিউ পেলে পরে পেজে এই রিভিউগুলো পোস্ট করে দিব। আশা করি আস্তে আস্তে আমাদের বিজনেসটাও দাঁড়িয়ে যাবে। হ্যাঁ ভাবি, আমি আপনাকে সাহায্য করতে একদম প্রস্তুত আছি। ফারিয়া এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলা শেষ করে বসে আছে সবার সাথে। আরও কিছুক্ষণ গল্প করে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে আছে। এদিকে জায়ান চোখ দুইটা বন্ধ করে জারিফার পাশে ঘুমিয়ে আছে। এমন সময় জারিফা জায়ানকে তার বুকের সাথে আগলে নিয়ে বলতে লাগলো, এই যে মহারাজ, ঘুমিয়ে গেছেন নাকি? অনেক কাজ করেছেন এই কয়েকদিন, 2-3 দিন রেস্ট করেন। এইভাবে কাজ করলে হবে নাকি? জায়ান জারিফার দিকে মুখ ঘুরিয়ে বলতে লাগলো, রেস্ট তো অবশ্যই করব, আর কয়েকটা দিন পর রেস্ট করব। অফিসে আরও কিছু কাজ বাকি আছে, ওই কাজগুলো শেষ করতে হবে। নতুন নতুন মালের অর্ডার আসতেছে তো, তাই আর কি অফিসে চাপ আছে। আমি তো তোমাকে বলি নাই এত কাজ করার জন্য। তুমি শুধু দেখাশোনা করবে, বাকি সবকিছু কর্মীরা করবে। আপনাকে বিয়ে করেছি বলে কি ওই অফিসের বস হয়ে যেতে হবে আমার? আমি কর্মচারী ছিলাম, আমি কর্মচারী থাকব। আগে যেই রকমভাবে কাজ করতাম সেই রকমভাবে এখনও কাজ করব। জায়ান জারিফার বুকে মুখ গুজে কথাগুলো বলতে লাগলো। জারিফার শরীর থেকে অন্যরকম একটা ঘ্রাণ আসে। ওই ঘ্রাণটা জায়ান মন ভরে উপভোগ করে। দেখতে দেখতে এভাবে কেটে গেল 3টি মাস। এই 3 মাসের মধ্যে তাদের বিজনেস খুব ভালো চলেছে, অনেক টাকা লাভ হয়েছে। জারিফা চায়না থেকে আরও মাল অর্ডার দিয়ে দিল। আস্তে আস্তে মালগুলো আসতে লাগলো এবং বিক্রি হতে লাগলো। এদিকে জায়ান এখন অফিসে কাজ করার পাশাপাশি দোকানও মাঝে মাঝে গিয়ে বসে। রাতে জায়ান বসে আছে। এমন সময় জায়ানের আম্মু বলতে লাগলো, জায়ান, তুই এক কাজ কর, অফিসের কাজ ছেড়ে দে। এখন তো তোর আব্বুর দোকানে প্রায় সময় ভিড় লেগে থাকে। তুই তোর আব্বুর সাথে সময় দে। আশা করি বিজনেসটা খুবই ভালো হবে। এই সব কিছুই হয়েছে জারিফার কারণে। জারিফা আমাদের এই সংসারে এসে আমাদের পুরো ভাগ্যটাই পরিবর্তন করে দিয়েছে। আমি দোয়া করি তোদের জীবনটা যাতে সুখে শান্তিতে কাটে। আম্মু, আমি এই সংসারে আসার পর আপনারা সবাই পরিশ্রম করেছেন, আমাকে সাহায্য করেছেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেন। এটার জন্য আমরা সবাই এত দূর আসতে পেরেছি। না হলে কখনোই এত দূর আসতে পারতাম না। বিশেষ করে জায়ান, এত ছোট্ট একটা ছেলে। আমি ভেবেছিলাম তাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করে দিয়েছি, কিন্তু জায়ানকে বিয়ে করে মনে হচ্ছে আমি আমার জীবনে সবচেয়ে আনন্দ পেয়েছি। এবং জায়ান আমাকে যতটুকু সুখ দেয়, ওই সুখ আমি কখনোই ভুলবো না। বৌমা, তুমি আমার ছেলেটাকে দেখে রাখো। তোমার উপরে সব কিছুর দায়ভার দিয়ে গেলাম। পরিবারটা শক্ত করে ধরে রাখো তুমি। হ্যাঁ আম্মু, অবশ্যই ধরে রাখবো। আপনি কোনো চিন্তা করবেন না। জায়ান, কাল থেকে তোমার অফিসে যেতে হবে না। এখন থেকে আমাদেরকে সময় দিবে, আমাদের বিজনেসের কাজে সময় দিবে। ওই দিকটা আব্বু বুঝে নিবে। আচ্ছা, যেহেতু বলতেছো এখানে সময় দেওয়ার জন্য, আমি এখানে সময় দিব। চলো এখন রুমে যাওয়া যাক। এই বলে দুজন চলে আসলো রুমে। দুজন পাশাপাশি শুয়ে আছে। জায়ান জারিফাকে জড়িয়ে ধরে আছে। এমন সময় জায়ান বলতে লাগলো, আপনি আমাকে একটা প্রমিস করেছিলেন, ওই প্রমিসটা আশা করি আপনার মনে আছে। আমাকে কি অনুমতি দিবেন না? এখন তো সব কিছুই হয়েছে, শুধু বাড়িটা হয় নাই, ওইটাও আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, অনুমতি দিব, তবে আজকে না, কালকে। আমারও একটু নিজেকে তৈরি করতে হবে। কালকে রাত শুধু তোমার জন্য হবে। ঠিক আছে, কালকে না হয় বেবি আনার মিশনে নেমে পড়ব। হ্যাঁ, এখন ঘুমাও তাহলে। এই বলে জারিফা জায়ানকে নিয়ে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকালে জায়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার আব্বুর সাথে চলে আসলো দোকানে। সকাল থেকে দুপুর বেশ ভালোই কাস্টমার এসেছে। জায়ান তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, তুমি বাড়িতে যাও, গিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপরে আসো। তুমি আসলে এরপরে আমি না হয় যাব। ঠিক আছে, গেলাম তাহলে আমি। এখন তুই ভালোভাবে থাকিস। এই বলে জায়ানের আব্বু চলে আসলো বাড়িতে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে আসলো দোকানে। বিকেলের দিকে জায়ান বাড়িতে আসতেই রুমের ভিতরে প্রবেশ করে দেখে জারিফা আয়নার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতেছে। জারিফাকে এভাবে মিটমিট করে হাসতে দেখে জায়ান আস্তে করে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হয়েছে, এইভাবে মিটমিট করে হাসতেছেন কেন?
আজকে রাতে কি হবে ওইটা নিয়ে চিন্তা করতেছেন নাকি? হ্যাঁ, ওই বিষয় নিয়ে চিন্তা করছিলাম। আমার এই পিচ্চি বরটা আমার সাথে আজকে রাতে কি করবে কি করবে না এইসব নিয়েই চিন্তা করতেছি। যাও এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। এই বলে জারিফা চলে আসলো নিচে। অন্যদিকে জায়ান চলে আসলো তার ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে বসে আছে। বেশ কিছুক্ষণ পর জারিফা খাবার নিয়ে আসতেই দুজন খাওয়া দাওয়া শেষ করে ফেল। সন্ধ্যার দিকে জায়ান আবারও চলে আসলো দোকানে। এসে দেখে তার আব্বু বসে আছে। রাত 9টা অবধি তার আব্বুর সাথে সময় দিয়ে দুজন চলে আসলো বাড়িতে। রাতে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করে জায়ান আর জারিফা চলে আসলো রুমের ভিতরে। জায়ান বিছানায় বসে আছে। এদিকে জারিফা তার ড্রেস চেঞ্জ করে জায়ানের সামনে গিয়ে দাঁড়াতে জায়ান হাঁ করে তাকিয়ে রইল জারিফার দিকে। 1-2 মিনিট এইভাবে তাকিয়ে থেকে বিছানা থেকে উঠে চলে আসলো জারিফার কাছে। জারিফার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে 5 মিনিট এভাবে কিস করার পর জায়ান জারিফাকে কোলে করে চলে আসলো বিছানায়। জায়ান জারিফাকে বিছানায় শুয়ে দিয়ে আস্তে আস্তে জারিফা পুরো শরীরে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর জারিফা বলতে লাগলো, অনেক তো হয়েছে, এবার শুরু করো। আর কত কিস করবে? এই তো এখন শুরু করব। চিৎকার করবে না কিন্তু। ব্যথা দিও না, তাহলে চিৎকার করব। এখন তাহলে শুরু করো। জান জারিফার সাথে পূর্ণিমার রাত উপভোগ করতে লাগলো। মানে আপনারা তো বুঝতেই পারছেন তারা কি করতেছে। বাকিটা আপনাদেরকে বললাম না। তাদের দুজনের জন্য আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন, যাতে তারা সারা জীবন এইভাবে সুখে শান্তিতে কাটাতে পারে, আর তাদের মাঝে যেন সুন্দর একটা বেবি আসে। আজকের গল্পটা তাহলে এখানেই সমাপ্ত করলাম। আশা করি গল্পটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।